ইনফর্মালিটি টু ফর্মালিটি, এটা নিয়ে আসলে অনেক কথাবার্তা হয়। শুধুমাত্র এই সরকার এসেই যে এই ব্যাপারে কথা বলতে তা না, এটা নিয়ে তো আসলে গত কয়েক ডিকেট ধরে কথাবার্তা হচ্ছে। মানে আমার কাছে কেন জানি মনে হয় যে এই মানে এটাও এক ধরনের ব্যাপার যে আসলে যখন সরকারি পর্যায় থেকে বলা হয়, আহ, মানে তাদের আসলে পারপাসটা কি, বা যে বলছে সে কোন পার্সপেক্টিভ থেকে বলছে। আপনি দেখবেন যে মেইনলি আমাদের যেটা হয়, আহ, এই কথাটা আসে আসলে বেসিক্যালি ট্যাক্স পার্সপেক্টিভে। আপনি যখনই দেখবেন এনবিআর বা তাদের সাথে কথা হয়, তখন দেখবেন যে ওনারা কিন্তু সবসময় বলে যে আমরা তো আহ, বিভিন্ন বিজনেস বা ইনকাম পার্সপেক্টিভ, যারা ইনকাম করছে তাদেরকে আমরা ট্যাক্স নেটের মধ্যে আনতে পারছি না। এবং তার একটা বড় কারণ হিসাবে সবসময় কিন্তু দেখা হয় যে দে আর বেসিক্যালি ইনফর্মাল। হ্যাঁ, তো এই জিনিসটা একটা। আর একটা হচ্ছে যে আমরা মানে পার্টিকুলারলি যেটা মিলিটা বললো যে মানে লেবার রাইট পার্সপেক্টিভে, যে যেহেতু একটা বড় অংশ 85% অফ দ্য এমপ্লয়েড পিপল তারা ইনফর্মাল, তো তারা আসলে অনেক ক্ষেত্রেই লেবার রাইট পার্সপেক্টিভ ওগুলি থেকে বঞ্চিত হচ্ছে। তো এটা মানে অতএব মানে এই ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল কোনো একটা মানে কোহারেন্ট মানে আই উড সে দ্যাট কোনো ভিশন নাই যে আসলে হোয়াট ইজ দ্য পারপাস অফ মেকিং দেম মানে ফর্মাল মানে ফ্রম ইনফর্মাল। এই জায়গাটা আপনি যদি আমার ব্যক্তিগত ব্যাপার মানে পার্সপেক্টিভ জানতে চান, আমার কাছে মনে হয় যেটা আমরা অনেক সময় মানে বাংলাদেশের যে ইনফর্মাল ইকোনমির যে রোলটা অনেক সময় একটু আন্ডার এস্টিমেট করি। আমি একটু অ্যানেকডোটাল উদাহরণ দিই, দেখেন। মানে আমাদের যে কোভিডের সময়, ইফ ইউ ক্যান রিকল, আমাদের আশেপাশে সব দেশই কিন্তু আলটিমেটলি দে ওয়ার ভেরি ব্যাডলি হার্ট বাই কোভিড। বাট বাংলাদেশ কিন্তু ইজ প্রবলি ওয়ান অফ দ্য কান্ট্রি যারা আসলে ওই কোভিডের ওই সময়টাতে প্রবলি ইট ওয়াজ অলমোস্ট 4% গ্রোথ, ইজন্ট ইট, ইফ আই এম নট রং। সো এবং আমরা কিন্তু কখনো নেগেটিভ বা জিরো গ্রোথে যাইনি। তো বাট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমরা কিন্তু যে লকডাউন বলেন বা সবকিছু বলেন, দ্যাট ওয়াজ টার্গেটেড টুয়ার্ডস ফর্মাল সেক্টর। কারণ ফর্মাল সেক্টর মানে ইউ ক্যান মানে টেল ফর্মাল সেক্টর টু অ্যাকচুয়ালি লক ডাউন ইউর অফিসেস অর হোয়াট এভার। বাট ইনফর্মাল সেক্টরটা কিন্তু ইন এ সেন্স মানে ওয়াজ নট আন্ডার দ্য মানে গভর্নমেন্টের ডিরেকশন বা ওই জায়গাগুলিতে। অ্যান্ড দ্যাট প্রবলেম অলসো হেল্প আওয়ার ইকোনমি ইন দ্যাট সেন্স, কারণ আমরা কিন্তু ওই সময় কিন্তু ইনফর্মাল সেক্টর ওয়াজ অ্যাকচুয়ালি ডুইং কোয়াইট ওকে। আপনি রাস্তাঘাটের রোড সাইড দোকানগুলো কিন্তু মানে রোড মানে কি যেগুলি ইনফর্মাল দোকান চালু ছিল, রিক্সা চলতো, সবই চলতো, গ্রামে গঞ্জে কিন্তু সবই চলেছে। গার্মেন্টস বন্ধ ছিল বা বড় বড় ফর্মাল সেক্টরগুলি বন্ধ ছিল। তো সেই জায়গাটাতে অনেক সময় আমরা আসলে মানে আমাদের ইকোনমির যে আসলে এক ধরনের এই রেজিলিয়েন্স ব্যাপারটা আমরা দেখি, যে ডিসপাইট অল পলিটিক্যাল থিংস, মানে ব্যাংকিং সেক্টর আর হোয়াট এভার, সেটা কিন্তু আসলে মানে ইনফর্মাল সেক্টরটাই কিন্তু আমাদেরকে আসলে ওভাবে টিকিয়ে রেখেছে। যেমন প্রায় বলা হয় যে ব্যাংকিং সেক্টরের এই সমস্যার জন্য আমার ইকোনমি বিরাট প্রবলেম হওয়ার কথা, কিন্তু আলটিমেটলি হয় না এই জন্য ইনফর্মাল সেক্টরের সাথে ব্যাংকিং সেক্টরের কানেক্টিভিটি বা লিঙ্কেজই খুব কম। সো আই এম নট সেইং দ্যাট ইট শুড নট বি, বাট আই এম জাস্ট মানে পুটিং দ্যাট পার্সপেক্টিভ দ্যাট ইনফর্মাল সেক্টরের একটা আলাদা ডাইনামিক্স আছে। এবং এটার একটা ইকোনমিক মানে ন্যাশনাল ইকোনমিক পার্সপেক্টিভে, ন্যাশনাল এমপ্লয়মেন্ট পার্সপেক্টিভে একটা বড় ধরনের লিভারেজও আছে। সেটা অনেক সময় আমরা আসলে ঠিক বুঝি না। আপনি যদি যে কোনো একটা মুদির দোকানে জিজ্ঞাসা করেন যে ভাই কেন তুমি আহ, আহ, ওইটা করতেছো না, মানে ট্রেড লাইসেন্স করছো না, হ্যাঁ, নর্মালি আমাদের মধ্যে এক ধরনের নর্মাল মানে আমরা যারা এইসব নিয়ে একটু আরবান এলিট পার্সপেক্টিভে চিন্তা ভাবনা করি, তারা মনে করে কি সবসময় বলি যে না, বাংলাদেশের ট্রেড লাইসেন্স করাটা অনেক সমস্যা, এটার জন্য ঘুষ দিতে লাগে, এগুলি করতে লাগে, এই জন্য সে করে না। ব্যাপারটা কিন্তু আসলে একেবারেই তা না। ওরা কিন্তু খুব ভালো করেই জানে যে ঠিক আছে, ঘুষ দিতে হলেও আমি ট্রেড লাইসেন্স মানে সম্ভব করা। মেইন সমস্যা হচ্ছে ও জানে যে আমি আজকে ট্রেড লাইসেন্স করলে আহ, 1 বছরের মধ্যেই বা 1 বছর না, কয়েক মাসের মধ্যেই আমার কাছে ভ্যাটের ইন্সপেকশন আসবে। এবং আমার তখন আমি যেই থিন মার্জিনে কাজ করি, মুদির দোকানে যে থিন মার্জিনে কাজ করি, 2-3%, তারা বেসিক্যালি এই এই মার্জিনটাই নিয়ে নিবে। হ্যাঁ, এবং তারা অনেক ক্ষেত্রে আমাকে হ্যারাস করে। একটা তো হচ্ছে গভর্নমেন্টের মানে ভেরি হাই ভ্যাট পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে হ্যারাসমেন্ট। তো ও আসলে ইচ্ছা করেই মানে ও কিন্তু ক্যাপাবিলিটি আছে এবং তার অ্যাওয়ারনেসও আছে হাউ টু গেট ইন ফ্রম ইনফর্মাল টু ফর্মাল। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ অলসো ইকোনমিক বিস্ট। সে জানবে যে রুবাই যেটা বললো, ও জানে ভালো করে যে আমি যদি ট্রেড লাইসেন্স করি আমি ব্যাংক আমাকে টাকা দিবে। কিন্তু তারপরও সে করছে না, বিকজ তার আসলে অপশনটা ইজ বিটুইন
financial alternative between being remaining informal versus being formal. তো আমাদের ওভারঅল ট্যাক্স রেট অ্যান্ড আদার থিংস যে জিনিসটা আছে সেটা আসলে ইট ইনসেন্টিভাইজেস, মানে ফাইন্যান্সিয়ালি ইনসেন্টিভাইজেস ফর রিমেইনিং ইনফর্মাল। এবং সেই জন্য আমরা আসলে উই আর হ্যাভ বিন কাইন্ড অফ ক্যাম্পেনিং অ্যাট দ্যাট ভ্যাট রেটটাকে যাতে ডবল ডিজিট থেকে সিঙ্গেল ডিজিটে আনা যায়। যেমন ইভেন ইন্ডিয়া কিন্তু ওদেরও কিন্তু আমাদের মতো হাই ভ্যাট রেট ছিল, যেটাকে ওরা কি বলে সেলস ট্যাক্স বা হোয়াট এভার দে টার্ম ইট। তো সেটাই কিন্তু তারা রিসেন্টলি কমিয়ে আনছে, এবং ওয়ান অফ দ্য মেজর রিজন ইজ বেসিক্যালি টু ফর্মালাইজ দ্য ইকোনমি। সো আমার কাছে মনে হয় আমরা এই ফর্মাল টু ইনফর্মালের, ইনফর্মাল টু ফর্মালের ডিসকাশনটা ইজ ভেরি মাচ কানেক্টেড উইথ দ্য ওভারঅল মানে ট্যাক্সেশন অ্যান্ড ফিসকাল সিস্টেম। সো সেই জাস্ট আই জাস্ট ওয়ান্টেড টু হাইলাইট দ্যাট পার্ট অ্যাজ ওয়েল। গভর্নমেন্টের পার্সপেক্টিভ থেকে ইনফর্মালিটি ইজ ফর্মালাইজেশন ইজ এ প্রসেস, অ্যান্ড ইটস জাস্ট নট যে খালি ট্যাক্স কালেকশন করা, যেটা আর কি আমরা মানে এখন বাংলাদেশের পার্সপেক্টিভে যখন বলা হয় যে গভর্নমেন্ট কেন ফর্মালিটি চায় খালি ট্যাক্স কালেক্ট করার জন্য। হাসিফ ভাই যেটা বললো কালেক্টর মেন্টালিটি, ওই ব্রিটিশ আমলের কোম্পানি আমলের যে খাজনা নেওয়ার জন্য মেন্টালিটি, হ্যাঁ, সেটা থেকে উই ওয়ান্ট টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্যাট অ্যান্ড উই ওয়ান্ট টু হ্যাভ এ ডিফারেন্ট কাইন্ড অফ মেন্টালিটি। সো সেই মেন্টালিটিটা আসলে কি? সো অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড ইট ফ্রম আ ফার্স্ট প্রিন্সিপল, যে ফর্মালিটি ইজ ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আলটিমেটলি গভর্নমেন্টস রোল ইন দ্য ইকোনমি ইজ অ্যাজ এন এফিশিয়েন্ট টু ইমপ্রুভ মার্কেট এফিসিয়েন্সি, তাই না? সে ফর এক্সাম্পল ইফ দের ইজ এ ডিসপিউট ওভার কন্ট্রাক্ট রেজলিউশন, যদি একটা ফর্মাল ইকোনমি হয় তাহলে পরে কন্ট্রাক্ট রেজলিউশন ডিসপিউটটা রিজলভ করা যাবে ইন আ ফর্মাল ওয়ে, অ্যান্ড দ্যাট ইজ মোর এফিশিয়েন্ট দেন ইনফর্মাল ওয়ে। আমার কাছে মানে এটা একটা ফান্ডামেন্টাল পয়েন্ট দ্যাট আসলে আমরা ফর্মালিটি চাই অন দ্য অ্যাজাম্পশন দ্যাট ফর্মালিটি ইজ সাপোজ টু ব্রিং এফিসিয়েন্সি ইন দ্য সিস্টেম, বাট এইটার কি একটা আসলে প্রিকন্ডিশন আছে কিনা ওভারঅল গভর্নেন্স স্ট্রাকচার? কারণ আমি এটা এই জন্য বলছি, সে ফর এক্সাম্পল আমরা যদি দেখি, উদাহরণ দেখি, আমাদের যে মানে আগে যেটা সিএনজি ছিল, সিএনজি যেটা এখন আছে সেটা কিন্তু একসময় ইনফর্মাল ছিল। যখন সিএনজি শুরু করলো মিশুক বা ওরভাবে, তারপরে কিন্তু গভর্নমেন্ট এটাকে আস্তে আস্তে ফর্মাল করলো, এবং এখন কিন্তু প্রতিটা সিএনজি কিন্তু লাইসেন্স আছে। বাট আপনি যদি দেখেন মানে এই ইনফর্মালিটি থেকে যখন ফর্মালিটিতে ট্রানজিশনটা হলো, সবচেয়ে বড় বেনিফিট আসলে কে পেয়েছিল? সবচেয়ে বড় বেনিফিটটা কিন্তু আসলে যারা সিএনজি চালক বা যারা সিএনজি রাইডার, মানে আমাদের মতো গ্রাহক, তারা কিন্তু পায়নি। আলটিমেটলি এর বেনিফিটটা কিন্তু মাঝখানে ওই যে রেন্সিকাররা আছে, এটা ইট ক্যান বি পলিটিক্যাল রেন্সিকার, ইট ক্যান বি ব্যুরোক্রেটিক রেন্সিকার, সিটি কর্পোরেশন রেন্সিকার, যখনই এই ট্রানজিশনটা হয় তখনই দেখা যায় যে দেয়ার আর মানে নিউ কাইন্ড অফ লেয়ার্স অফ রেন্সিকার, যেই জন্য দেখা যায় যে যেই সিএনজিটার মানে অরিজিনাল কস্ট ছিল 3-4 লাখ টাকা, সেটা যদি আপনি এখন কিনতে চান ইট বিকামস 20-25 লাখ টাকা। হ্যাঁ, সো মানে তো এই দ্যাট মিনস তাহলে কি আমি যদি ইকোনমিক পার্সপেক্টিভে চিন্তা করি, হ্যাজ দিস ফর্মালিটি ব্রট এফিসিয়েন্সি ইন দ্য সিস্টেম? প্রবাবলি নট, কিন্তু বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রাইস তো বেড়ে যাচ্ছে, কারণ আমার যেহেতু রেন্ট সিকার তো ফিক্স একটা রেন্ট তারা পাচ্ছে। আমি শেষ করি, তো এই জন্য আসলে প্রায় আমার সাথে হাসিফ ভাই এটা নিয়ে তর্ক হয় যে এখন যে একটা বড় চ্যালেঞ্জ যে আমরা ঢাকা শহরের ব্যাটারি রিক্সা, এবং এটা নিয়ে রুবায়েত অফকোর্স হ্যাজ ডান এক্সটেন্সিভ রিসার্চ অন দিস থিং। আমরা ঠিক আছে, আমরা ঠিক করলাম যে ব্যাটারি রিক্সা ইজ ভেরি মানে হ্যাজার্ডাস, এটার মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয়, টু মেনি কাইন্ড অফ রাস্তায় ট্রাফিক জ্যাম, এটা ফাইন, আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা এটাকে করব, মানে এটাকে ফর্মালাইজ করব। বাট এখন অ্যাট দিস মোমেন্ট আমরা যখন কথা বলি এবং রুবায়েত স্টাডিজে সেটা আছে যে এ ব্যাটারি রিক্সা ওনার অ্যাকচুয়ালি আর্নস অ্যারাউন্ড 20-25,000 টাকা, এবং তার কস্ট অফ ক্যাপিটাল ইজ অ্যারাউন্ড 60-70,000 টাকা, মানে 3 মাসের মধ্যেই সে এটা আসলে রিকভার করতে পারে। সো দিস ইজ এ কাইন্ড অফ ভেরি ইকোনমিক মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ কোয়াইট হাই। এখন যখনই এই জিনিসটাকে ফর্মালাইজ করা হবে, আই এম নট সেইং দ্যাট উই শুড নট, উই শুড, বাট তখনই দেখা যাবে যে এই সেম ব্যাটারি রিক্সাটার মানে কস্ট হয়ে যাবে অলমোস্ট কাইন্ড অফ 7-8 লাখ টাকা। অ্যান্ড আমরা যারা ইউজাররা বা সাধারণ রাইডাররা যে বেনিফিটটা পাচ্ছি, খুব লো কস্ট মোবিলিটি, দ্যাট উইল অ্যাকচুয়ালি গো আপ। সো এই প্যারাডক্সটা হাউ উই অ্যাকচুয়ালি সলভ ইট, আমি জাস্ট এটা মানে ডিসকাশনটা আমি থ্রো করলাম, উই ক্যান অফকোর্স ডিবেট অন দিস থিং। পার্টিকুলারলি আমি আবারও ব্যাটারি রিক্সাটা নিয়ে আসি, কারণ সেটা নিয়ে এখন বেশি কথাবার্তা হচ্ছে। ঢাকায় এখন প্রায় 15 লাখের মতো ব্যাটারি রিক্সা আছে। হ্যাঁ, সো মানে আই এগ্রি দ্যাট এখানে একটা বিশৃঙ্খলার একটা ব্যাপার আছে, অনেক কিছু আছে, কিন্তু আমরা যদি
এই গভর্নেন্স বা ডিপলিটাইজেশনের ব্যাপারটাকে মানে না অ্যাড্রেস করে তাদেরকে ফর্মালাইজ করতে চাই, তাহলে তো আরেকটা সিএনজির মতো কেস হবে, যেখানে আসলে আলটিমেটলি মানে প্রাইস উইল ইনক্রিজ। মানে বাংলাদেশে এখনো তো আসলে মানে আমরা যদি মানে ইনফ্লেশন পার্সপেক্টিভে চিন্তা করি, আহ, এখনো কিন্তু গত 3-4 বছরে ওয়ান অফ দ্য মেজর রিজন ইনফ্লেশনটা এখনো ডবল ডিজিট হয়ে যায় না। স্টিল মোবিলিটি কস্ট, যেটা ঢাকা শহরের একটা লিভিং স্ট্যান্ডার্ডে অলমোস্ট কাইন্ড অফ 10-20% অফ দ্য কস্ট গোজ টু মোবিলিটি, সেটা কিন্তু এখনো কম আছে জাস্ট বিকজ অফ দিস মানে মানে ব্যাটারি রিক্সাস। তো সেটার তো একটা ইকোনমিতে একটা এফিসিয়েন্সি দিচ্ছে। তো মানে দেয়ার ইজ এ ট্রেড অফ, আমি ওটাই বলার চেষ্টা করতেছি যে একটা বিশৃঙ্খলাকে সরাতে গিয়ে কি আমরা আরেকটা বিশৃঙ্খলা নিয়ে আসবো কিনা। তো এই এই পিকচারটা সবার সামনে থাকা উচিত আসলে। দ্যাট ইজ জাস্ট আই ওয়ান্টেড টু সে। আপনাকে যদি সরকার বলে যে ফর্মালাইজেশনের জন্য এই মুহূর্তে একটা স্পেসিফিক জিনিস সাজেস্ট করেন, হ্যাঁ, সো অ্যাড্রেস আ ভেরি স্পেসিফিক প্রবলেম এন্ড সলিউশন, হোয়াট উড দ্যাট বি? আমার কাছে মনে হয় যে দ্য প্রবলেম ইজ সো হিউজ। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের বুঝতে হবে এই জিনিসটা হলো কেন। কেন হঠাৎ করে ঢাকায় গত 1.5 বছরে নতুন করে 10 লাখ ব্যাটারি রিক্সা আসলো। দ্য মেজর রিজন ইজ বেসিক্যালি মানে এক নম্বর হচ্ছে যে আমরা যদি জুলাইয়ের সময় দেখি 2024-এর পরে দেয়ার ওয়াজ এ শক ইন দ্য ফর্মাল ইকোনমি। প্রচুর গার্মেন্টস বন্ধ করতে হয়েছে, এবং অনেক ফর্মাল ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হয়ে গেছে। তখন এই যে এক্সট্রা লেবার ফোর্সটা কিন্তু আসলে এর একটা বড় অংশ আপনি রিক্সাওয়ালাদের জিজ্ঞাসা করবেন, দেখবেন তারা হয়তো এখানে কাজ করতো, এখানে কাজ করে, দে লস দেয়ার জবস। দ্যাটস ওয়াই দে কেম ফর দ্যাট। অতএব আবারও ঘুরে ফিরে দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ক এজ এ শক অ্যাবজর্ভার। আমি মনে করি এর লং টার্ম সলিউশন যদি বলি, উই হ্যাভ টু মানে রিস্টিমুলেট দ্য রুরাল ইকোনমি। এই লোকজনগুলিকে আসলে আপনি ঢাকায় রাখবেন আর তাকে আপনি বলবেন যে তুমি এই ফর্মালিটিতে আসো, এটা এক নম্বর সম্ভব না। এটা আরেকটা হচ্ছে ইট ইজ নট অলসো লাইক রাইট পলিটিক্যাল ডিসিশনও না। অতএব সামহাও এদেরকে আপনাকে মানে ইকোনমিক ইনসেন্টিভ দিয়েই আহ, তাদের মানে গ্রামে পাঠাতে হবে, এবং ইউ হ্যাভ টু মানে ওয়ার্ক অন দ্য এগ্রিকালচার, এগ্রো বেস থিং, লট অফ আদার থিংস, সো দ্যাট দে ডোন্ট অ্যাকচুয়ালি মানে আর মানে ঢাকাতে আসতে তাদের বাধ্য না হয়। আচ্ছা, দিস ইজ নাম্বার ওয়ান। আরেকটা হচ্ছে যে মানে আই এগ্রি উইথ রুবায়েত দ্যাট আসলে মানে জোর করে আমাদের ওভারঅল ফর্মালাইজেশনের অ্যাপ্রোচটা হচ্ছে তাকে জোর করতে হবে, তাকে মানে এভিকশন করব, এগুলি করব, বাট তাকে ইনসেন্টিভাইজ করতে হবে যাতে সে ভলেন্টারিলি ফর্মালাইজেশন আসে। হ্যাঁ, এবং এটার জন্য সবচেয়ে যেটা আমরা সবাই মোটামুটি এগ্রি করলাম যে ওয়ান অফ দ্য মেজর রিজন দে ডোন্ট কাম বিকজ অফ দ্য মানে ফেয়ার ফ্রম লাইক ট্যাক্সেশন পার্সপেক্টিভে, এবং অতিরিক্ত লাইসেন্স ফি, আজকে এই লাইসেন্স কালকে ওই লাইসেন্স। সেই জায়গাটাতে অ্যাটলিস্ট তাদের যদি ব্রিদিং স্পেস দেওয়া হয়, তাদেরকে এনকারেজ করা হয় যে তুমি আগামী 3 বছর তোমার ট্যাক্স দিতে লাগবে না, জাস্ট ইউ বিকাম ফর্মাল, এবং এই ফর্মাল হলে তুমি এই বেনিফিট পাবা, সরকার থেকে এটা পাবা, ব্যাংক থেকে এটা পাবা, দেন ইট বিকামস এ ভলেন্টারি কাইন্ড অফ ফর্মালাইজেশন। আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে সবসময় ফোর্সড ফর্মালাইজেশন। দ্যাট অ্যাপ্রোচ নিডস টু বি চেঞ্জড। আর লাস্ট আমি একটা কথা বলবো, আমি মনে করি যে এই গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যে দেয়ার আর লট অফ রেটোরিক্স দ্যাট আমি ফুটপাথ এটা করব, রিক্সা এটা বন্ধ করবো। আই পার্সোনালি থিঙ্ক দ্যাট মানে গভর্নমেন্ট উইল ভেরি সুন রিয়েলাইজ, এবং সেটা কিন্তু যদি ইউএন উই অ্যাকচুয়ালি টকড অ্যাবাউট দিস থিং 1/11-এর সময় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পলিটিক্যাল মিস্টেক দ্যাট দে ডিড ইজ টু কাইন্ড অফ, যখন দেখা যায় যে এই রাস্তার ফুটপাতের দোকান টোকানগুলি ভাঙা শুরু করলো, তখন কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট ব্যাকফায়ার। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক দিস পার্টিকুলার গভর্নমেন্ট এখন যারা আছে এই এত বড় বড় ইকোনমিক ইস্যুর মধ্যে দে কান্ট অ্যাকচুয়ালি অ্যাফোর্ড দিস থিং রাইট অ্যাট দিস মোমেন্ট। এটাকে আরেকটু লঙ্গার টার্ম অ্যাপ্রোচে নিতে হবে। আরেকটা ব্যাপার ভুলে গেলে চলবে না, আমরা যদি দেখি ইভেন ইনোভেশনের যে টার্ভেগুলো সার্ভে হয়েছিল, সেখানে কিন্তু দেখা গেছে যে আলটিমেটলি, আমি একটু পলিটিক্যাল ইকোনমি পার্সপেক্টিভে বলছি, যে দ্য আরবান পিপল, যারা আরবান এডুকেটেড পিপল, যারা আসলে রাস্তাঘাটে জ্যাম কম থাকলে দে বেনিফিট, দে ডিডন্ট অ্যাকচুয়ালি ভোট ওভারওয়েলমিংলি ফর দ্য কারেন্ট মানে গভর্নমেন্ট। তারা কিন্তু অন্য পার্টিকে ভোট দিয়েছিল, বাট বিএনপি অ্যান্ড দ্য কারেন্ট গভর্নমেন্ট হ্যাজ বিন ভোটেড বাই ওয়ার্কিং ক্লাস পিপল মোর, লেবারার্স, কাইন্ড অফ ছোট ছোট বিজনেসম্যান and other things. So I don't think they can't actually মানে অ্যান্টাগনাইজ দোজ ভোট ব্যাংকস। তো সেইটাও আসলে একটা পলিটিক্যাল ইকোনমিক ডাইমেনশন আছে, যে যারা আসলে এই ফর্মালাইজেশনের ইমিডিয়েট এফেক্টেড হবে, তারা কিন্তু দে হ্যাভ অ্যাকচুয়ালি ভোটেড দিস গভর্নমেন্ট। সো আই ডোন্ট থিঙ্ক গভর্নমেন্ট উইল বি আনস্মার্ট, পলিটিক্যাল আনস্মার্ট এনাফ টু অ্যাকচুয়ালি ওয়ার্ক অন মানে টু ডাইরেক্টলি affect them at this particular moment. So that is my kind of concluding.